আজ আমরা রসায়নের খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট মোল নিয়ে কথা বলবো। শুনতে হয়তো একটু কঠিন লাগতে পারে, কিন্তু আসলে এটা খুবই মজার একটা জিনিস। বলতে গেলে রসায়নের প্রায় সব হিসাব নিকাশের গোড়াতেই কিন্তু এই মোল রয়েছে। তো চলুন শুরুতেই একটা ব্যাপার বুঝি। রসায়নবিদরা যখন ল্যাবে কাজ করেন তাদের একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। ভাবুন তো, তারা কাজ করছেন পরমাণু আর অণু নিয়ে, যেগুলো এতটাই ছোট যে খালি চোখে দেখাই যায় না। আর সামান্য একটুখানি পদার্থেও এই পরমাণু বা অণুর সংখ্যা থাকে অকল্পনীয় রকমের বেশি। এই যে স্ক্রিনের সংখ্যাটা, এটা কিন্তু একটা বিশাল সংখ্যা। এখন প্রশ্ন হলো, এতগুলো হাইড্রোজেন পরমাণু কি একটা একটা করে গোনা সম্ভব? মুখে বলতেই তো কেমন লাগছে, তাই না? ল্যাবে বসে এটা গোনা একদমই অসম্ভব একটা ব্যাপার। তো যেহেতু হাতে গোনা সম্ভব না, তাই কেমিস্ট্রির এমন একটা উপায় বের করার দরকার ছিল যেটা দিয়ে এই বিশাল সংখ্যার হিসাবটা খুব সহজে করা যায়। মানে একটা স্মার্ট সলিউশন দরকার ছিল, যেটা এই অসম্ভব কাজটাকে সম্ভব করে তুলবে। আর সেই স্মার্ট সহজ সমাধানটাই হলো মোল। হ্যাঁ, এই মোল। মোলকে আমরা বলতে পারি রসায়নের নিজস্ব ডজেন। এই মোলই ওই বিশাল ভয়ঙ্কর সংখ্যাগুলোকে একটা ছোট্ট কাজের এককে নিয়ে আসে। আচ্ছা, ব্যাপারটা আরও সহজ করে বুঝিয়ে চলুন। আমরা দোকানে গিয়ে কি বলি? 1 ডজন কলা দিন, তাই না? তার মানে 12টা কলা। ব্যাপারটা ঠিক সেরকমই। রসায়নে একটা নির্দিষ্ট সংখ্যক কণাকে একসঙ্গে বলা হয় 1 মোল। স্লাইডে দেখুন তুলনাটা কত পরিষ্কার। 12টা জিনিস মানে যেমন 1 ডজন, ঠিক তেমনই 6.022 গুণ 10⁻23 এই বিশাল সংখ্যক কণা মানে হল 1 মোল। এখন এই যে ম্যাজিক নাম্বারটা 6.022 × 10⁻23, এটার একটা বিশেষ নাম আছে। এটাকে বলা হয় অ্যাভোগ্যাড্রো সংখ্যা। এই অ্যাভোগ্যাড্রো সংখ্যাই হলো মোলের আসল ভিত্তি। মানে একদম সহজ কথায় 1 মোল মানেই হলো এই সংখ্যাটা। মজার ব্যাপার হলো, এই মোল শব্দটা কিন্তু যে কোনো কণার জন্যই ব্যবহার করা যায়। যেমন যদি বলা হয় 1 মোল কার্বন, তার মানে হলো অ্যাভোগাড্রো সংখ্যার সমান কার্বন পরমাণু। আবার যদি বলা হয় 1 মোল জল, তার মানেও কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যার সমান জলের অণু। পরমাণু, অণু, আয়ন সবার জন্য একই নিয়ম। আচ্ছা, আমরা তো সংখ্যাটা বুঝলাম, কিন্তু ল্যাবে তো আর গুনে গুনে কাজ করা যায় না। সেখানে জিনিসপত্র ওজন করে নিতে হয়, তাই না? তো এই সংখ্যা গোনার ব্যাপারটা আর ওজন করার ব্যাপারটা, এই দুটোর মধ্যে সংযোগটা কে তৈরি করবে? এখানেই আসছে আমাদের পরের কনসেপ্ট, মোলার ভর। এটা অনেকটা একটা ব্রিজের মতো কাজ করে। তাহলে মোলার ভর জিনিসটা কি? খুবই সহজ। কোনো পদার্থের ঠিক 1 মোলের ভর যত গ্রাম, সেটাই হলো তার মোলার ভর। এর একক হলো গ্রাম পার মোল। আর এই ভরের হিসাবটা কিন্তু সরাসরি পর্যায় সারণী থেকেই আসে। চলুন কয়েকটা উদাহরণ দেখি, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরুন কার্বন। পর্যায় সারণী অনুযায়ী কার্বনের পারমাণবিক ভর 12, তাই 1 মোল কার্বনের ভরও হল 12 গ্রাম। জলের ক্ষেত্রে মানে H2O, সেটার মোলার ভর হল 18 গ্রাম। আর কার্বন ডাইঅক্সাইড বা CO2, সেটার মোলার ভর হল 44 গ্রাম। খুবই সোজা হিসাব। আর এই স্লাইডে দেখুন, এটাই হলো সেই মূল ফর্মুলা যেটা সবকিছুকে এক সুতোয় বেঁধে ফেলে। যদি কোনো পদার্থের মোল সংখ্যা বের করতে হয়, তাহলে শুধু তার দেয়া ভরকে তার মোলার ভর দিয়ে ভাগ করে দিলেই হবে। রসায়নের বহু হিসাব নিকাশের মূলে কিন্তু এই সহজ ফর্মুলাটাই আছে। তো থিওরি তো অনেক হলো, চলুন এবার বাস্তবে দেখি এই জ্ঞানটা কিভাবে কাজে লাগে। একটা ছোট্ট উদাহরণ দেখলেই পুরো ব্যাপারটা পানির মতো পরিষ্কার হয়ে যাবে। প্রশ্নটা হলো, মনে করুন 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড বা CO2 আছে। এখন বলতে হবে এর মধ্যে মোট কতগুলো অণু আছে। চলুন এতক্ষণ যা যা শিখলাম সেটা ব্যবহার করেই এর উত্তরটা বের করি। দেখুন, সমাধানটা খুবই সহজ, মাত্র 3টা ধাপে। প্রথম ধাপে আমরা কার্বন ডাই অক্সাইডের মোলার ভরটা বের করব, যা হলো 44 গ্রাম পার মোল। দ্বিতীয় ধাপে আমরা মোল সংখ্যা বের করব। আমাদের কাছে আছে 44 গ্রাম, আর মোলার ভরও 44। ভাগ করলে কত হয়? ঠিক 1 মোল। আর শেষ ধাপে এই 1 মোলকে আমরা অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করে দেব, তাহলেই মোট অণুর সংখ্যা পেয়ে যাব। তাহলে উত্তরটা কি দাঁড়ালো? একদম পরিষ্কার। 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডে ঠিক 1 মোল মানে 6.022 গুণ 10⁻23টা অণু থাকে। দেখলেন তো কিভাবে ভর, মোল আর কণার সংখ্যা সবকিছু একটা আরেকটার সাথে জুড়ে আছে? তাহলে সবশেষে মূল কথাটা কি? যদি পুরো আলোচনা থেকে একটা জিনিস মনে রাখতে হয়, তবে সেটা হলো এই লাইনটা। সোজা কথায়, মোল হলো রসায়নের ডজন। ঠিক যেমন ডজন দিয়ে আমরা জিনিসপত্র গুনি, মোল দিয়ে বিজ্ঞানীরা পরমাণু বা অণু গোনেন। যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই। আচ্ছা, রসায়নের এই বিশেষ ডজন মানে মোল ব্যবহার করে আর কি কি হিসাব করা সম্ভব বলে মনে হয়?
একটু ভাবুন তো, গ্যাসের আয়তন, কোনো দ্রবণের ঘনত্ব, এমন আরও অনেক জায়গায় কিন্তু এই মোলের ধারণাটাই মূল ভিত্তি। ব্যাপারটা আসলেই খুব চমৎকার, তাই না?